আওয়ামী লীগ হলো কমপক্ষে 4 পুরুষের দল। দাদা আওয়ামী লীগ করতো, বাবা আওয়ামী লীগ করে, ভাই যুবলীগ করে অথবা ছাত্রলীগ করে, ছোট ভাই ছাত্রলীগ করে, এর হলো 4 পুরুষের দল। আওয়ামী লীগের একজন লোক যে চট করে জামাতে জয়েন করতে পারবে না, তাহলে ফ্যামিলি থেকে ডিটাচ হয়ে যাবে। আপনার মনে আছে যে ছাত্র দলের একটা সভাপতি ছিল শ্রাবণ নামে, সে আওয়ামী লীগ পরিবার থেকে আসছিল, আসার পর তার ফ্যামিলি থেকে ত্যাগ করছিল ভাই। এটা হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের লোকজন চট করে এত তাড়াতাড়ি মানে এই 1 বছরের মধ্যে আরেকটা দলের সঙ্গে যে একত্রিত মিশে যাবে, এটা হবে না। কাজে আওয়ামী লীগ কিন্তু এখন তাদের অস্তিত্ব, তারা যদি মনে করে আমার অস্তিত্বের প্রশ্ন, আমি এটা নিয়ে কিছু একটা করবো, কিছু একটা ভাববো, সেটা কিন্তু একটা বড় ঘটনা ঘটতে পারে। আবার বলছি আপনাকে, যারা পালিয়ে গেছে আওয়ামী লীগের লিডাররা, তাদের প্রতি কিন্তু মাঠ পর্যায়ের আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্ষোভ আছে, অনেক ক্ষোভ আছে, বিরক্তি আছে, ঘৃণা আছে, সবই আছে। থাকার পরেও যখন নাকি দলীয় স্বার্থের প্রশ্ন আসবে, দলের অস্তিত্বের প্রশ্ন আসবে, তখন আওয়ামী লীগ কি করবে ভাই, এই ব্যাখ্যা করতে পারবো না, কারণ আমার আওয়ামী লীগের পরিবার না কিন্তু কামাল ভাই, আপনি আওয়ামী লীগ পরিবারের কথা বলতেছেন, কিন্তু এই মুহূর্তেই আমার মনে পড়তেছে ছাত্রলীগের 2 জন সভাপতি আসলে বিএনপিতে জয়েন করছেন। আমি বিএনপি পুরো স্ট্যান্ডিং কমিটি সবাইরে আওয়ামী লীগের দেখি, মানে একটা পর্যায়ে গিয়া জামায়াতে ইসলামীটা আমি বলবো না, কিন্তু জাতীয় পার্টির পুরাটাই আমি আসলে আওয়ামী লীগের লোকজন দিয়ে দেখি, কারণ আওয়ামী লীগ ছাড়া তো আসলে দল ছিল না। আওয়ামী লীগ ভাঙ্গা, আওয়ামী লীগের পরে স্বাধীন হওয়ার পরে জাসদ, সে জাসদ আর আওয়ামী লীগের লোকের দলই দেখি। তবুও আমার মনে হয় মহিউদ্দিন ভাই একটা ছোট্ট কমেন্ট। জি 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 বলেন, অনুগ্রহ করে যদি। জি 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 প্লিজ প্লিজ বলেন বলেন। যে আমি বলতে চাইছি যে হ্যাঁ, নেতৃত্বের কাঠামোতে বিভিন্ন জন থাকে বা আছে বা ছিল, কিন্তু সাধারণ ভোটাররা তো ভোট দিতে যায়, সাধারণ ভোটাররা তো ভোট দিতে যাবে। তারা হয়তো এক সময় যখন আপনার প্রার্থী ছিল তখন নৌকায় ভোট দিত, কিন্তু এখন যখন প্রার্থী থাকবে না, তখন সাধারণ ভোটার হিসেবে, নাগরিক হিসেবে তার যে ভোটাধিকার প্রয়োগ, সেটা কোনো না কোনো জায়গায় করার ক্ষেত্রে তো এখানে কোনো বাধা তার কারো কাছে নেই। আমার কাছে হলো পার্টিকুলার ব্যক্তিবর্গ যারা দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের কথা ভিন্ন। রাইট, কারণ আমার কাছে এটা আরো কেন মনে হয় কামাল ভাই, আপনি পরে আমার একটু বইলেন, আমি খালি কথাটা কয়ে রাখি যে বাংলাদেশে এই আমরা যে গণ অভ্যুত্থান এবং বিপ্লবকে স্বাগত জানাইছিলাম, যে যার মতো করে অংশও নিছিলাম, তারপরে এমন অনেক ঘটনা ঘটছে যেখানে আওয়ামী লীগের কোনো সমর্থক থাকলেই তাদের এটার প্রতিবাদ করার কথা, একটা কার্যকর প্রতিবাদ বা কার্যকর কোনো একটা ভূমিকা রাখার কথা, সেটা আমরা দেখি নাই, সেটা অনুপস্থিত। সেই জন্য আমি মনে করছিলাম যে মানে আওয়ামী লীগ ইজ নো হোয়ার। যে হাউএভার না, এই ক্ষেত্রে আমি একটা বলে ছোট্ট করে বলি, দেখেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন বিএনপির নেতারা না মাঝে মাঝে বলতো, নেতা কর্মীরা বলতো যে পুলিশ রাইখা আসো, তারপর দেখি তোমাদের কত জোর। ওই কথাটা কিন্তু সব সময়ের জন্যই প্রযোজ্য। আচ্ছা, পারলে প্রতিবাদ যে দেখেন নাই, ওটা পুলিশের ভয়ে দেখেন নাই। ওকে ওকে, আমি পরবর্তী প্রসঙ্গে যাই। কামাল ভাইকে ধন্যবাদ। যে কামাল, জনাব অ্যাডভোকেট শিশির মনির, ইনফ্লুয়েন্সারদের মধ্যে আপনি কাদের সমর্থন চাইবেন? কারণ আমি আসলে ইলেকশনকে নিবিড়ভাবে দেখতে গিয়া, মানে পড়তে গিয়া, অত তো আর বুদ্ধি করে বিশ্লেষণ করতে হয় না, কিন্তু পড়তে গিয়ে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা এখন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর অনেকে করতেছেন। আপনি কাদের সমর্থন চাইবেন এইসব ইনফ্লুয়েন্সারদের মধ্যে? কাদের আপনি গুরুত্বপূর্ণ আপনার ইলেকশনের জন্য ফ্যাক্টর মনে করেন? আমার এলাকায় গুরুত্বপূর্ণ ইলেকশনের ফ্যাক্টর হলো এক্সপ্যাট্রিয়েট বাংলাদেশি, যারা দেশের বাইরে থাকেন, লন্ডনে থাকেন, আমেরিকায় থাকেন, ইতালিতে থাকেন, অস্ট্রেলিয়ায়, কানাডায় থাকেন, ফ্রান্সে থাকেন। তারা রেমিটেন্স পাঠান তাদের আত্মীয় স্বজনরা, পাড়ার প্রতিবেশীরা বাংলাদেশে থাকেন। তো তারা আমার এলাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্স রাখে। দ্বিতীয় আরেকটা শ্রেণী এখন আমি দেখছি, যারা অনলাইন ইউটিউবার এবং টিকটক মেকার, এর মধ্যে একটা বড় অংশ হয়েছে যারা এটাকে তাদের লাইভলিহুডের অংশ বানিয়েছেন, আয় ইনকামের সঙ্গে জড়িত আছে। তাদের মধ্যে একটা বড় ইনফ্লুয়েন্সার আমি দেখতে পাই। আরেকটা ইনফ্লুয়েন্সার আমি দেখতে পাই নারীদের মধ্যে টিকটকার হয়েছে আমার এলাকায়, যারা অত্যন্ত গ্রাম বাংলার সেই আবহমান কালের যে নারী, যারা শাড়ি পরেন, এদের মধ্যেও দেখা যায় হাওরের মাঝখানে ধান খেতে দাঁড়িয়ে তারা ভিডিও তৈরি করছেন, আপলোড করছেন, এবং হাজার হাজার মিলিয়ন ভিউ হচ্ছে। তারাও ইনফ্লুয়েন্স করছেন। তো আমি এর মধ্য থেকে আরেকটা শ্রেণী আমার এখানে বিশেষভাবে ইনফ্লুয়েন্সার আছে, যারা এখানে জন্ম নিয়েছেন কিন্তু যারা সিলেটে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছেন, তাদের আত্মীয় স্বজনরা এই এলাকায় থাকেন, তাদের কথার উপর অনেক কিছু এখানে নির্ভর করে। আরেকটা শ্রেণী আছেন যারা গাজীপুরে এবং চিটাগাঙে থাকেন,
ঢাকার কিছু জায়গায় থাকেন, যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেন, তাদের একটা বড় অংশ, প্রায় 25-30 হাজার মানুষ আছেন যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন, তারাও আমার আসনে একটা বড় ইনফ্লুয়েন্সের ভূমিকা পালন করছে। না ঠিক আছে, এদের মধ্যে থেকে কোন ইনফ্লুয়েন্সারকে আপনার ইলেকশনের জন্য ফ্যাক্টর মনে করেন? মানে আমরা যাদের চিনি তাদের মধ্যে থেকে বড় বড় ইনফ্লুয়েন্সার যাদের 5 মিলিয়ন 6 মিলিয়ন 4.5 মিলিয়ন ফলোয়ার আছে, ভিউ আছে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি, তাদের মধ্যে থেকে কাউকে আপনি মনে করেন কিনা? আমাদের কামাল ভাই আছেন, কামাল ভাই একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বটে, তোনার আরো একটা পরিচয় যে তিনি সাংবাদিক। কেউ কেউ প্রশ্ন করেন যে তিনি এখন কোন পত্রিকায় সাংবাদিকতা করেন। কামাল ভাইয়ের বয়স 65, উনি কয়দিন আগে আমাকে খুব সারপ্রাইজলি জানালেন। আমি এত মানে ওনাকে এত প্রবীণ ভাবি নাই, কিন্তু ঘটনা হচ্ছে যে উনিও একজন ইনফ্লুয়েন্সার। আপনি এর মধ্যে থেকে কোন ইনফ্লুয়েন্সারকে গুরুত্বপূর্ণ মনে করেন অ্যাডভোকেট শিশির মনির? আমি মনে করি এখানে গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্স রাখছে হলো রুট লেভেলে ইয়াংদের মধ্যে গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্স রাখে প্লেয়ার যারা খেলাধুলা করে, এক শ্রেণী। ওকে, আরেক শ্রেণী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এখানে, জি, যারা হলো আপনার নাটক অভিনয়ের সঙ্গে জড়িত, একক নাটকের সঙ্গে জড়িত থাকে, ওকে, যারা সোশ্যাল মিডিয়ায় কিংবা ইউটিউবে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েট করে। আরেক শ্রেণীর ইনফ্লুয়েন্সার আমি দেখতে পাই এখানে আমাদের বেশ ভূমিকা রাখছেন, সেটি হলো দেশের বাইরে তারা অবস্থান করেন কিন্তু দেশের বিভিন্ন বিষয় নিয়ে তারা কথাবার্তা বলেন। এগুলো বাংলাদেশ, আমার এলাকার বনে বাজারে মাঠে হাটে চায়ের দোকানে খুব আলোচনা একটা ভিডিও বের হলে আমার মনে হয় এটা একটা পরিষ্কার। আমি কামাল ভাইয়ের কাছে জানতে চাই যে কামাল ভাই, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সের মধ্যে ইলেকশন প্রভাবিত করার ক্ষমতা কার রয়েছে বলে আপনি মনে করেন? আপনার রয়েছে কিনা? মানে ধরেন আপনি যদি অ্যাডভোকেট শিশির মনিরকে ভোট দিন আজকে বলেন, বা জামাতে ইসলামের পক্ষে কোনো কথা বলেন বা বিপক্ষে কথা বলেন, বা এইটা কি আসলে ইলেকশনকে হ্যাম্পার করতে পারবে কিনা? কার করলে পারবে, কার ক্ষেত্রে পারবে? এখন আমার না আসলে মনে হয় না, বুঝছেন। আমি আমাদের ভোটারদেরকে চিনি মোটামুটি। আচ্ছা, মনে করেন অনেকে আছে, মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, তারা কিছু করলে মিলিয়ন মিলিয়ন লোক দেখে, সবাই তাতে কথা প্রভাবিত হয় না। বাংলাদেশের মানুষ অত বোকা না। বাংলাদেশের মানুষ নিজেকে জিজ্ঞাসা করে। অনেক সময় যে হুজুকে তারা পা বাড়ায় না তা না, বাড়ায়। বাড়ানোর পর যখন তারা বুঝে এই কাজটা তারা ঠিক করে নাই, পরের বার ডাক দিলে আর যায় না। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, এই যে আপনি তো আলটিমেটলি ঘুরে ফিরে ওইদিকে যাচ্ছেন, যে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, এদের কথা বলতে যাচ্ছেন, তো এরা কিন্তু 32 ভাঙার সময় এক ধরনের আহ্বান দিছিল, গেছিল অনেকে, গেছিল, ওসব মানুষের আবেগ ছিল, তারা ওই ইমোশনটাকে হয়তো কাজে লাগাতে পারছে। কই পরে যখন সে সিমি ভাঙার কথা বললো, একটা পিঁপড়াও তো যায় নাই। পরে যখন ওই যে আর্মি নামছে বলে বললো আপনারা মাঠে নামেন, এখনই নামেন, রাস্তায় যে শুয়ে পড়েন ট্যাঙ্কের সামনে, কেউ গেছিল রে ভাই? কেউ তো যায় নাই। কেউ তো উঠে দেখাও নাই জানলা দুকি দিয়া ঘটনা আছে সত্য কিনা। এগুলো হলো কি এক একটা সময় থাকে, যে সময়টাকে তারা হয়তো মিস ইউজ করে, মানুষকে প্রভাবিত করে। মানুষ একবার ঠকে, মানুষ বারবার ঠকতে চায় না। একজন মহামূর্খ বারবার ঠকে, কিন্তু বেসিক্যালি মানে এভারেজ মানুষ যারা আছে তারা বারবার ঠকবে না। কিন্তু আর ভোটের ব্যাপারটা বলি আপনাকে, ভোটের ব্যাপারটা আমি জীবনে অনেক শুনছি আমার জীবনে, যে হাজবেন্ড বলতেছে, বয়স্ক হাজবেন্ড, আমার চাচা চাচির মতো, বলতেছে যে তাহলে ভোটটা যাও, যাই না অমুক মার্কে দিয়ে আসো। আমি চাচিকে বলতে শুনছি, আমি কই ভোট দেবো তোমার বলবো যে আমি নিজে শুনছি, ভাই আমার চাচিকে বলতে শুনছি, আমি কই ভোট দেবো আমি জানি, তুই বলবা কেন? হয়তো সে সাবেকটাই ফলো করছি, কিন্তু এই যে বলাটা না, এই জিনিসটা আমাদের মধ্যে একদম রুট লেভেলে অশিক্ষিত মানুষের মধ্যে এই জিনিসটা কাজ করে। কিন্তু যখন তাকে আপনি প্রভাবিত করবেন, তখন সে কিন্তু উল্টা দাঁড়াবে। কেন করবো না? কিন্তু আপনি প্রভাবনের কথা বললেন, কিন্তু আপনি যেসব সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মধ্যে মুক্তিযুদ্ধ 16 ডিসেম্বর নিয়ে যেসব প্রশ্ন তুলেছেন, সেসব প্রশ্নের তোলার ক্ষেত্রে অনেক মানুষ তাদের সমর্থন দিয়েছেন, এটা আলোচনায় আসছে, টক শোতে এটা বলা হয়েছে, অনেক বেশি শক্তিশালী ভূমিকা তারা রাখছেন, এরকম আমি আর আগে কখনো দেখি নাই। এখন তাদের শক্তিশালী ভূমিকার জন্য এটা সামনে আসছে বলে আমার মনে হয়েছে যে তাদের ব্যাপক জনপ্রিয়তা। আমি তা মনে করি না। ওই লোকগুলি আগেই ছিল, ওই সমর্থক যারা, তারা আগেও ছিল সোসাইটিতে, তারা এতদিন বলার জন্য কোনো পায় নাই, স্কোপ পায় নাই। এরা তাদের সেই স্কোপটা করে দিচ্ছে, আমাকে সমর্থন তারা সমর্থন করছে, কিন্তু তার কারণে তার সমর্থক দিয়ে একটা বাড়ে নাই, এটা বাড়ে না। শিশির মনির ভাই যে ভোটটা পাবে, ওটা উনিই পাবেন, ওটা উনাকেই অর্জন করতে হবে। আমি মাসুদ কুমার সারাদিন চিৎকার করলে ওনার ভোট একটাও বাড়বে না, বা কমবে, ওনার ভোট মনে করি এটা।
বা কমবেও না? না, না, আচ্ছা, ওটা এই কমবে না। প্রশ্নটা আমি কামাল ভাইকে দিয়ে শুরু করতে চাই এবং শিশির মনির ভাইয়ের আমি পরে এইটার ব্যাপারে মতামত জানাতে চাই। সেটা হচ্ছে যে নির্বাচনে মিডিয়ার রোল কতটা ক্রুশাল হবে বলে আপনি মনে করেন কামাল ভাই? এখন বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী মিডিয়া কে? কয়েক বছর আগে হলে বা 2 বছর 1 বছর আগে হলে চোখ বন্ধ করে অনেকেই প্রথম আলো ডেইলি স্টার গ্রুপের কথা বলতেন, কিন্তু এখন কেউ এটা এরকম করে বলতে পারছেন না। আসলে এখন সবচেয়ে প্রভাবশালী মিডিয়া কে? মিডিয়ার রোলটা কেমন হবে কামাল ভাই? শুনেন, আপনিও মিডিয়া কাজ করছেন, আমিও কাজ করছি। সব মিডিয়াতে একটা নিজস্ব একটা পলিসি থাকে। মিডিয়ার মালিক কোনো না কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কোনো না কোনো পলিটিক্যাল পার্টির আনুকূল্য চেয়ে থাকেন, এটা আমরা সবাই জানি। কিন্তু সেটা যখন প্রকাশ হয়ে যায়, যখন সাধারণ পাঠকরা বুঝতে পারে যে এই মিডিয়াটা প্রকারান্তরে অমুক পার্টিকে অমুককে সমর্থন করতেছে, তখনই কিন্তু ওই মিডিয়ার প্রভাবটা কমে যায়। যে জিনিসটা প্রথম আলো করেছে, প্রথম আলো কিন্তু শুরু থেকেই বুঝিয়ে দিয়েছে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট দিচ্ছে। প্রথম আলোর প্রতি মানুষের কিন্তু আস্থাটা ওই জায়গায় অনেকটা কমে গেছে। 2 দিন আগে তারা একটা জরিপ করছে, বিশ্বাস করেন আমি এত হাস্যকর জরিপ জীবনে কম দেখছি। তাই তাদের তো নিজস্ব অনেক বড় ম্যান পাওয়ার আছে, ওইগুলি বাদ দেওয়া, নাম না জানা কি একটা পার্টি কি মেকার্স না কি মেকার্স না, না ভাই, সাধারণত গণমাধ্যম থার্ড পার্টিকে আসলে জরিপের দায়িত্বটা দেয়, কারণ এইটা তাদের নিরপেক্ষতার জন্যই দেয়। এটা তাদের সিম্পল একটা এক্সাম্পল দিই, আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, তাহলে জি। বুঝবেন জরিপটা কেন আমার কাছে হাস্যকর মনে হয়েছে। বলছে এই সরকারকে চরম ভাবে মানে আপনার অপছন্দ করে কত পার্সেন্ট, সেখানে তারা দেখা যায় 3.2%, মানে খুবই অপছন্দ করে। আচ্ছা, আপনি আমাকে বলেন আওয়ামী লীগের একটা লোক পাবেন যে সরকারকে চরম ভাবে অপছন্দ না করে? সবাই অপছন্দ করে আওয়ামী লীগের। না। এই লোকটা বাটপার হইতে পারে, দুর্বৃত্ত হইতে পারে, খুনি হইতে পারে। আমার এই জরিপের ক্ষেত্রে অভিজ্ঞতা হচ্ছে যে সাধারণত মানুষ ভয় পায় জরিপের প্রশ্নের উত্তর দিতে। তারা হলো যারা ক্ষমতায় থাকে তাদেরকে, কারণ আপনি দেখবেন আওয়ামী লীগেরও 70% নাকি সমর্থন ছিল, শেখ হাসিনাকে নাকি এই পৃথিবীর সব লোক পছন্দ করতো, এইসব জরিপে উঠে আসছে। বাংলাদেশের সব লোক নাকি শেখ হাসিনাকে পছন্দ করতো। আওয়ামী লীগের কিছু কিছু মন্ত্রী বা উপদেষ্টাকে অপছন্দ করলো, শেখ হাসিনাকে পছন্দ করতো প্রায় সবাই। আপনার এই ধরনের জরিপ মনে আছে? আমি শিওর যে মানে এরকম জরিপ হয়েছে। মনে আছে। তাহলে আমার কথা হলো কি, এটা হলো মিডিয়ার প্রসঙ্গে আমি বললাম। আপনি দেখেন ওই জরিপের নিচে, ওই জরিপে তারা যখন রেজাল্ট বের করছে, তারা ওই জরিপে 10টা 12টা আইটেম করছে, কিন্তু প্রত্যেকটা আইটেমের নিচে আপনি কমেন্ট গুলি পড়ে দেখেন খালি, তাহলে বুঝবেন যে পত্রিকার প্রভাব কোথায় যায় ঠেকছে। ওকে, পত্রিকার প্রভাবটা এখন বরং আমি মনে করি আগামী নির্বাচনে প্রভাব থাকবে সোশ্যাল মিডিয়ার, এটা আমি মনে করি। রাইট। সোশ্যাল মিডিয়ার প্রভাব, কিন্তু সোশ্যাল মিডিয়া মানে কি ব্যক্তি না? সোশ্যাল মিডিয়া তো মানে ব্যক্তি। তো ধরেন না, কামাল ভাই একটা কথা ব্যক্তিগত বললো, মানে- ওইটার প্রভাব নাকি আর কিছু? না, ওটা ওটা কথা আছে বা কতগুলি বিষয় আছে কি জানেন, এটা কিন্তু এই প্রভাবটা মারাত্মক কিছু হবে তা না, কিন্তু তারপরে কিছু থাকবে, সেখানে আবার লোকজন দেখবে কে ইমোশনালি বলতেছে, কে লজিক্যালি বলতেছে, মানুষ তো বিভিন্ন ভাবে দেখে, তাই না? ওইগুলো দেখার পর কিছুটা থাকবে, কিন্তু মিডিয়ার প্রভাব অতটা থাকবে না। মানে আপনার আমাদের যে রেডিও, টেলিভিশন অথবা পত্রিকা, আমার মনে হয় না। ও, আপনি মনে করেন না যে এইরকম? এবং প্রভাবশালী মিডিয়া কোনটা, এটা আপনি নাম কি বলবেন? যে ধরেন প্রথম আলো গ্রুপ একটা, আমার দেশ গ্রুপ এখনো এখনো বাংলাদেশে এখনো প্রভাবশালী মিডিয়া, সবচেয়ে প্রভাবশালী মিডিয়া প্রথম। ওকে, আমি অবধারিত হবে। অ্যাডভোকেট শিশির মনিরের কাছে জানতে চাই। অ্যাডভোকেট শিশির মনির, আমি একটু মিডিয়ার সাথে নানাভাবে জড়িত বলে, মানে একাডেমিক দিক দিয়েও যেহেতু, সেইটার ক্ষেত্রে মানে আমার এই 2-3 দিন আগে ডয়েচে ভেলে একাডেমিতে তাদের যে ফেলোরা আছেন, তাদের মধ্যে অনেকে সাংবাদিক আছেন, তাদের সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছিল। আমি তাদের একটা বক্তৃতা দিছিলাম, সেইখানের মধ্যেও অনেকেই বলতেছেন ওভারটলি আর কোভার্টলি, মানে যাদের সাথে আবার কথা হয় যে বাংলাদেশের মিডিয়ার অনেকগুলোই এখন জামায়াতের পছন্দের সাংবাদিকরা বা বিএনপির পছন্দের সাংবাদিকরা আছেন, আগে যেরকম আওয়ামী লীগের পছন্দের সাংবাদিকরা থাকতেন। এই যে আওয়ামী পন্থী থেকে বিএনপি পন্থী বা জামায়াত পন্থী বাংলাদেশের মিডিয়া হইল, এইটা ভোটের মাঠে আপনাদেরকে কত সাহায্য করে? আমি স্পেসিফিক প্রশ্ন করতে চাই যে বাংলাদেশে যে জামায়াতের মুখপাত্র বলে পরিচিত একটি পত্রিকা সংগ্রাম দীর্ঘদিন ধরে বাংলাদেশে প্রকাশ হয়ে আসছে, এবং কি আওয়ামী লীগের আমলে এটা বন্ধ হয় নাই। নয়া দিগন্ত বলে খুব স্মার্ট একটা পত্রিকা, যারা বাংলাদেশে আসলে খবরের কাগজের ইয়েতে আমি গেম চেঞ্জার বলবো, যারা 5 টাকা দাম নিয়ে এসে আসলে কামাল ভাইয়েরও মনে থাকবে যে মানে এটার একটা বাজারে একটা ব্যাপক, তো ওইটার কতটা প্রভাব আপনি ভোটের মাঠে বা নির্বাচনে অনুবাদ হইতে দেখেন? অ্যাডভোকেট শিশির মনির। আসলে ওই পুরনো স্টাইল চলবে না, আপনাকে পুরনো সিস্টেম মানুষকে ইনফ্লুয়েন্স করে না। সিস্টেমে ইনোভেশন যদি হয়, কন্টেন্ট যদি থাকে, নো ম্যাটার কে বলছে, এটা ইম্পর্টেন্ট হবে। কন্টেন্ট যদি না থাকে, আপনি ক্যামোফ্ল্যাক্স করতে চান, এজেন্ডা বাস্তবায়ন করতে চান,
এজেন্ডাকে পুশ করেন তাহলে আপনি ফ্রড হয়ে যান। আমার অভিজ্ঞতা বলছি রুট লেভেলে, যে সমস্ত সোশ্যাল মিডিয়া কন্টেন্ট আছে বা রিয়েল কন্টেন্ট যারা দিতে পারছে সেগুলোকে ভ্যালু ক্রিয়েট করে। আর রিয়েল কন্টেন্ট প্রথম আলো যদি না দিতে পারে, নয়া দিগন্তও যদি না দিতে পারে, ভ্যালু ক্রিয়েট করবে না। এটা নিজের স্যাটিসফ্যাকশন হতে পারে যে কিছু একটা করলাম, না জানি কি একটা হয়ে গেল, কিংবা আমরা একটা আউটলেট পাবলিক করে দিলাম। সো আমার কথাটা দুই দিকে, এক হলো সোশ্যাল মিডিয়া উইল বি ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, কিন্তু একক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিয়াল হবে না যদি কন্টেন্ট ভালো না। কন্টেন্ট যদি ভালো হয় তাহলে টুগেদার ইট উইল বি ইনফ্লুয়েন্সিয়াল, এলোন নাথিং উইল বি সাফিশিয়েন্ট। অ্যাডভোকেট শিশির মনির, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। এই ধরেন আপনি কি এটা কখনো খেয়াল করেন যে সংগ্রাম বা নয়া দিগন্তের সার্কুলেশন বা পাঠক প্রিয়তা এই সরকার চেঞ্জ হওয়ার পরে বাড়ছে কিনা? প্রভাবটার প্রসঙ্গে আমি পরে আসি, মানে যেটা কোয়ান্টিফাই করা যায়, যেটা মেজারেবল, সেইটার ক্ষেত্রে আমি শুধু বলি এটা কি বাড়ছে নয়া দিগন্ত বা সংগ্রামের সার্কুলেশন? ইন জেনারেলি পত্রিকা, হার্ড পত্রিকা পড়ার প্রতি মানুষের এত আগ্রহ নাই, মানলাম, কিন্তু ধরেন আওয়ামী লীগের আমলে 200 লোক সংগ্রাম করতো, এখন 230 জন পড়ে কিনা? সংগ্রামের তাহলে দুটো ফর্মের কথা চিন্তা করবেন, একটা হলো হার্ড কপি সংগ্রাম আর একটা হলো ডিজিটাল ভার্সনের সংগ্রাম। ওকে, ডিজিটাল ভার্সনটা কিন্তু আমার একটু আপত্তি কেন অ্যাডভোকেট মনির, আপনারা আমি একটু বলি। সেইটা হচ্ছে আমি 50টা পত্রিকা পড়ি, মানে 50টা ওয়েবসাইটের মধ্যে যাই, সবাই একটা করে আমার পাঠক পায়, মানে পাঠক ক্লিক পায়। ওইটা আসলে কিন্তু ওইটা পড়া মানে ওই সংখ্যাটা। হাউএভার আপনি যদি এইটা নিয়ে আপনার গবেষণা না থাকে তাহলে আমি পরেই হয়তো না, একটা কথা শুধু বলতে চাই, আমি যেটা দেখি ইন জেনারেলি লং কন্টেন্ট পড়ার প্রতি মানুষের অনীহা দেখা দিয়েছে। লং কন্টেন্ট পড়া এটা গুড না ব্যাড, এটা ডিফারেন্ট আর্গুমেন্ট। যেমন আমি খুব কমই দেখতে পাই যে বই পড়ে মানুষ, লং কন্টেন্ট পড়তে চায় না। আমরা ওই যে শর্ট করেছি, রিল করেছি, আরো শর্টেস্ট করেছি, আরো সিম্পলিফাই করছি, করে করে নলেজের যে সোর্স, যেটা অ্যানালাইসিস, যেটা এক্সপ্লেনেশন, যেটা পক্ষে বিপক্ষে একটা সিচুয়েশনকে লং কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ইন্টারপ্রিট করে, ওই প্রতি মানুষের ডিটেলস দেখা দিয়েছে। এতে নলেজের লেভেল কিন্তু দুর্বল হচ্ছে, এটা খুবই মানতে হবে। আমি কামাল ভাই আপনার কাছ থেকে একটু অনুরোধ দিচ্ছি, আমাদের আরো 2টা প্রশ্ন আছে, আপনি কি 2-3 মিনিট পরে যাইতে পারেন? আপনি 55-তে যাইবেন বলছিলেন, তো সেই জন্য আমি প্রশ্নটা তাড়াতাড়ি দ্রুত করে ফেলি যে ইলেকশনে সামরিক বাহিনী কি কোনো পক্ষ নেবে বলে মনে হয়, না নিলে কার পক্ষ? কামাল ভাই, আমি শিশির মনির ভাইয়েরও একই প্রশ্ন করি। আমার মনে হয় যে কোনো পক্ষ তারা নাও নিতে পারে। আমার ধারণা সামরিক বাহিনী যতটুকু আমি দেখেছি তারা কোনো পক্ষ নেবে না, এবং তাদের আমি এখন যেভাবে সামরিক বাহিনী আছে মাঠে, এটা কিন্তু আমরা টের পাই না। যদি এরকম টের না পাওয়ার মতো করে তারা থাকে, তাহলে সামরিক বাহিনী থাকলে কোনো লাভ হবে না। সামরিক বাহিনীকে আরো সক্রিয় এবং আরো মানে আপনার এইভাবে থাকতে হবে, তাহলে সামরিক বাহিনী থাকাটা অর্থপূর্ণ হবে, এবং তারা কোনো পক্ষ নেবে বলে আমি মনে করি না। আমি একটা ইয়া পড়ি যে দর্শক বলছেন মাসুদ কামাল সাংবাদিক খালেদ মহিউদ্দিন কৌশলে আওয়ামী লীগের প্রচারণা চালাচ্ছে, কারণ মাসুদ কামাল সাহেব এত মানে বাংলাদেশে কোনো স্কুল নাই, বাচ্চাকে ভারতে পড়াতে হবে এই প্রশ্ন করেছেন। কামাল ভাই আমি একটু বলি, আমাদের প্রায় বন্ধু, আমার 2-1 বছরের বড় জামাতের সাবেক সভাপতি জনাব গোলাম আজমের যে সন্তান, কনিষ্ঠ সন্তান, আমাদের বন্ধুর মতোই, উনিও কিন্তু ভারতের ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। কেন করছেন সেটা আমি জানি না, আমি শুধু আপনাদেরকে তথ্যটা দিয়ে রাখলাম। মানে যারা বলবেন যে ভারতে বাচ্চা পড়াইলেই ওই কামাল ভাই হলো ভারতের লোক, ভারতের দালাল, তাদের জন্য আমি বললাম চেক করেন। গোলাম আজম সাহেবের ছেলে, ছোট ছেলে, পড়াশোনা করেছেন, স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন, স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন হচ্ছে ভারতের বিশ্ববিদ্যালয়ে। আমি একটু অ্যাডভোকেট শিশির মনির ভাইয়ের কাছে একটু আসি। অ্যাডভোকেট শিশির মনির ভাই, ইলেকশনে সামরিক বাহিনী কি কোনো পক্ষ নেবে বলে মনে হয়? নিলে কার পক্ষ? আমার মনে হয় না তারা কোনো পক্ষ নেবে, তারা নিলে জনগণের পক্ষ নেবে, কিন্তু কোন পার্টিকুলার রাজনৈতিক দলের পক্ষ নিবে এরকম কোন সিমটম আমি এখনো দেখতে পাই না। আমার যতটুকু জ্ঞান আছে তাতে কোনো অ্যানালাইসিসে ধরা পড়ে না যে বর্তমান সামরিক বাহিনী কোন একটি দল বা জোটের পক্ষ নিয়ে তারা এই ব্লেমটা নিতে চাই। আর সেকেন্ড কথা হলো, আমি যেটা দেখতে পাচ্ছি যে আগামী ইলেকশনে সামরিক বাহিনীর একটা অ্যাক্টিভ রোল হতে যাচ্ছে। ওকে, এবং ইতোমধ্যে যে নাড়াচাড়া শুরু হয়েছে, এটা এমন না তো অ্যাডভোকেট শিশির মনির ভাই, এটা এমন না তো যে আপনি আসলে আর্মিরে খেপাইতে চেতেছেন না, আর্মির একটু রাজি খুশি রাখতেছেন? না, এটা
অনেকে আবার দেখতেছি যে ক্যান্টনমেন্ট গ্যাপ পুরাই দিয়ে আসবো, আর্মির বুদ্ধি হাঁটুতে, এগুলি কথা কইয়া হয়। মানে আপনারা আবার দেখলাম যে না, মানে ইউ আর নট লাইক। আমি তো কখনোই, আমি কোনো ব্যক্তি বিশেষ কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কখনোই আনরিজনেবল কোনো কথা বলে অভ্যস্ত নই। ওকে, এবং আমি মনে করি এগুলো সবকিছুতে একটা শিষ্টাচার থাকা উচিত। আমি ক্রিটিসিজম করবো খালেদ ভাইয়ের, আমি ক্রিটিসিজম করবো মাসুদ ভাইয়ের, কিন্তু ডেফিনেটলি আই উইল ক্রিটিসাইজ ইউ উইথ ভেরি ডিসেন্সি এন্ড মরালিটি। আই শুড নট ক্রস মাই লিমিট। এখন ডিসেন্সি আর মোরালিটি তো সবচেয়ে, মানে আমি কি বলবো, এইটাই খুঁজে পাওয়া সবচেয়ে কঠিন হয়ে গেছে। মানে ইনডিসেন্ট হওয়াটাই মনে একটা। কারণ শেষ প্রশ্ন আপনার কাছে, ওগুলো সম্পূর্ণভাবে ব্যক্তির দায়। যিনি ইনডিসেন্ট ইমোরাল অ্যাটিটিউড নেবেন, সম্পূর্ণভাবে হি হ্যাজ টু টেক রেসপন্সিবিলিটি। ওকে, শেষ প্রশ্ন কামাল ভাই, কিন্তু এটার থেকে আপনার আমি একটু বেশি মনোযোগ আশা করি, যে জনাব তারেক রহমান দেশে এখনো ফিরেন নাই, তফসিল ঘোষণা হয়ে গেছে। মানে বাংলাদেশের এই যেটাকে বলা হইতেছে যে গণ অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী শেখ হাসিনা রেজিমের পতনেরও প্রায় 1.5 বছরের কাছাকাছি সময় হয়ে যেতেছে। এখন এটা কি ভোটের রাজনীতিতে কোনো প্রভাব ফেলতেছে? প্রভাব ফেললে এই প্রভাবের মানে সুবিধা কে পাচ্ছে? এটা কি বিএনপি পাইতেছে উনি বিদেশে থাকাতে, নাকি এটা জামায়াত পাইতেছে, নাকি উনার বিরোধীরা পাইতেছে? আপনার বিশ্লেষণ কি? আমি মনে করবো মানে উনি যে দেশে আসলেন না, থাকলেন না, এইটাতে সুবিধাটা কে পাইতেছে আসলে? এটার সুবিধা আর যাই পাক বিএনপি পাচ্ছে না। ওকে, কারণ এটা পৃথিবীর কোনো দেশে এটা সম্ভব না যে আমার দলের শীর্ষ নেতা দলের সঙ্গে দেশের মাটিতে ভোটারদের সামনে থাকবে না, কিন্তু তারপর তাকে ভালোবেসে যাবে। এটা পৃথিবীতে কখনো সম্ভব না। ওনার ভোট একটা হলেও কমতেছে, 2টা হলেও কমতেছে, এবং সমর্থন মানুষ। শুনেন, আমি একটা কথা বলি আপনাকে, আমার যিনি লিডার হবেন, যাকে আমি লিডার হিসেবে ভাবতে চাই, আমি তার কাছ থেকে কি আশা করি? আমি তার কাছ থেকে 2টো জিনিস আশা করি। একটা হলো চাই যে সে স্পষ্ট শির দ্বারা সোজা করে কথা বলবে, এটা আমি জানতে চাই। আরেকটা জানতে চাই সে আমার কাছে ট্রান্সপারেন্ট থাকবে, সে কেন কি কাজটা করলো যেন আমি বুঝতে পারি। ওনার এই দেশে না আসাটা এই দুটোর কোনোটাকেই জাস্টিফাই করে না। উনি একটু পোস্ট দিয়েছিলেন যে ওনার আশাটা নাকি ওনার একার ইচ্ছার উপর নির্ভর করে না। এই যে কথাটা, এটা বলে কিন্তু উনি ওনার দুর্বলতা প্রকাশ করেছেন। কে আরো অনেকের উপর ডিপেন্ড করে, সেটা কে ভাই বলেন না? বেগম জিয়া, বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ, বেগম জিয়া, তাদের সবার উপরে ডিপেন্ড করে। বলুক, সেটা বলে নাই। যখন না বলে তখন আমার কিন্তু অন্যরকম সন্দেহ হয়। একটা কথা মনে রাখবেন, আমি এই কথা বলে শেষ করি। একটা কথা মনে রাখবেন, ভূত কিন্তু রাতের বেলায় আসে, দিনের বেলায় কিন্তু ভূত আসে না। কেন আসে না? রাতের বেলা অন্ধকার, যখন আপনি স্পষ্ট কিছু দেখতে না পান তখন আপনি ভূত দেখেন। তো এখানে কিন্তু একই জিনিস, যখন আমি ওনাকে বুঝতে না পারি তখন আমার মধ্যে সন্দেহ জাগে, নানা রকমের সন্দেহ। তখন সেই সন্দেহগুলো কিন্তু কোনোটাই ওনার পক্ষে যায় না। এই জিনিসটা মাথায় রাখা উচিত আমি মনে করি। আমি জনাব শিশির মনির যদি এই বিষয়ে একটু মন্তব্য করেন, নাইলে আমার শেষ প্রশ্ন আপনার কাছে অন্য একটা বিষয় নিয়ে। আপনি জানেন যে আজকে আমি এই বিষয়ে আমি যে মন্তব্যটা করতে চাই, করেন প্লিজ করেন। আমি মনে করি যে জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ। বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি দ্রুত বাংলাদেশে আসা উচিত। আর উনি যে স্ট্যাটাসটা দিয়েছিলেন যে তার উপর নির্ভরশীল নয়, এটি আমারও জানতে ইচ্ছা করে যে যদি তিনি এই হার্ডেলটা ক্রস করতে না পারেন, ইন্টারনাল হোক এক্সটার্নাল হোক, তাহলে শুধুমাত্র ওনার ব্যক্তি বা দলের জন্য নয়, এটা বাংলাদেশের জন্য একটা বড় প্রবলেম আকারে ভবিষ্যতে দেখা দিতে পারে। সেই জন্য আমি মনে করব যে এটা ওনাকে অত্যন্ত এফিশিয়েন্টলি ডিল করা উচিত। ওনাকে যদি কেউ বাধা দিয়ে থাকে অথবা কোনো ব্যক্তি বিশেষ যদি কোনো প্রবলেম ক্রিয়েট করে থাকে, কিংবা কোনো ফ্যাক্টর যদি কার্যকর থাকে, এই ফ্যাক্টর গুলোকে হ্যান্ডেল করা উচিত এবং ইমিডিয়েটলি ওনাকে দেশে ফিরে আসা উচিত। তবেই আমার মনে হয় বাংলাদেশের মানুষের মধ্যেও আস্থা বিশ্বাসের জায়গাটা প্রগাঢ় হবে।